সো ফাইনালি ওয়েলকাম টু নেপাল। ও কি লাগছে, এই যে সব অ্যাড্রেস এখন নেপালের। আগের পর্বে আমরা কিছু মারাত্মক অফরোড অতিক্রম করে পৌঁছে গেছিলাম মিম টি গার্ডেন, অ্যান্ড সেখান থেকে রাত্রিবেলা ফিরে আমরা থেকে গেছিলাম ঘুম স্টেশনের পাশেই জেন হোমস্টেতে। রাত্রিবেলা স্থানীয় এক দাদার সাথে কথা বলতে বলতে হঠাৎ হুজু করলো, আরে পাশে তো পশুপতি নগর হয়ে নেপালও ঘুরতে যায় অনেকে, এটা আমরা কেন ট্রাই করছি না বাড়ি যাওয়ার আগে? কি প্রসেস, কত খরচ, কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড, এভরিথিং মেনশন করা আছে। ইভেন আমাদের কিছু মিসিং ডকুমেন্টস ছিল, সেটা আমরা কীভাবে ম্যানেজ করলাম সেটাও জানাবো। সো স্টে টিউনড, চলুন ব্লগটা কন্টিনিউ করি। দার্জিলিংয়ের ঘুম এটা বেশ জনবসতিপূর্ণ, দেখতেই পাচ্ছেন চারিদিকে গিজগিজ করছে ঘর বাড়ি। আবার এই দিকটা দেখলে পাহাড়টা কিন্তু একদম সবুজ আর ঝাউবনে ঢাকা। এই উপরে একটা ছোট্ট টাওয়ার দেখা যাচ্ছে, ওটাই কিন্তু টাইগার হিল, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসম ভিউটা আসে। আর ডান দিকে দেখলে ওইদিকে দূরে হেলিপ্যাডটা দেখা যাচ্ছে, মোস্ট প্রবাবলি রংপুর বা কোনো একটা জায়গা হবে, ওটা আমি একদম শিওর নই। এই হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোন। আমি দাঁড়িয়ে রয়েছি এখন ঘুম স্টেশনের জাস্ট বাইরে। এদিকে হচ্ছে ঘুম স্টেশনটা, আর আমি ছিলাম রাত্রে এই জায়গাটায়। এই যে সুরেশদা, রাত্রে বসে গল্প করেছি। এটা হচ্ছে জেন হোমস্টে, আর এখানে আমরা কালকে ছিলাম। কালকে আমাদের প্ল্যান ছিল যে রাত্রে এসে কোনো জায়গায় কোনো মতে মাথা রাখা ঠাইটুকু পাওয়া। আজকে সকালে ভাবলাম যে যখন এত কিছুই হলো, দার্জিলিং এর এত অলিতে গলিতে ঘুরলাম, এবার ফাইনালি একটা ইন্টারন্যাশনাল ট্রিপ হয়েই যাক। আজকে চলেছি আমরা নেপাল, ওখান থেকে পারমিট অর্থাৎ বনসার বানিয়ে আমরা এন্টার করব ফর কান্যাম। তো কান্যামটা ঘুরে ফিরবো কিভাবে ওগুলো এখনো প্ল্যান হয়নি, আপাতত ওইখানে গিয়ে পৌঁছাই। সো দিস ওয়াজ দ্য ইন্ট্রো, যে ঘুম স্টেশনের পাশে আছি, সকাল এখন বাজে 9টা, অ্যান্ড লেটস গেট স্টার্টেড। চলুন বেরোই। গাড়ি পুরো রেডি, লাগেজ পুরো প্যাকড, রাকেশ পুরো প্যাকড। এদিকে হচ্ছে ঘুম স্টেশন, এখানে আমরা ছিলাম, একটু আগেই দেখালাম। আর এইখানটা গাড়িটা তুলে রেখেছিলাম, তো এবার এটাকে নিয়ে বেরিয়ে পড়বো জাস্ট। এই দুটো পুচকে এখানে দাঁড়িয়ে রয়েছে, বোধহয় স্কুলে যাচ্ছে। এইখানে সারা রাত বাইকটা ছিল, এবার নামাবো কি করে সেটাই ভাবছি, এতটা উঁচু। লেটস গো, আমরাও বেরোই। এবার বেরিয়ে মারাত্মক জ্যাম, এখানে তাও একটু খালি হলো। ঘুম স্টেশন থেকে বেরোনোর সময় ওই জায়গার যে জ্যামটা, ওরে বাপরে বাপ, অবস্থা খারাপ করে দেয়। তো দাদা যেটা বললো সেটা হচ্ছে সকাল 8টার মধ্যে বেরিয়ে পড়তে পারলে জ্যামটা পোহাতে হয় না। আমরা মোটামুটি 9টা বাজিয়ে ফেলেছি। সকালে একটু টাইম লাগলো কারণ বড্ড ঠান্ডা ছিল। কালকে সারা রাতে বোধহয় 2-3-এর মতো ছিল টেম্পারেচার, কারণ ঘরে বসে মোটামুটি এখন কথা বলছি মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, অথচ দরজা জানলা সবই বন্ধ। তো সেইখানটায় এই সুরেশ দা এসে রাত্রিবেলা হট ব্যাগ দিলেন। রাকেশ প্রায় জমেই গেছিল। কি রাকেশ, কালকে তো জমেই গেছিল প্রায় পুরো। দুটো কম্বল, তারপর হট ব্যাগ, তারপর জামা 4টে, দুটো কম্বল একটা হট ব্যাগ। আচ্ছা, ওর ডেসক্রিপশন হচ্ছে দুটো কম্বল একটা হট ব্যাগ, তার সাথে 4টে লেয়ার জামার পরে তারপর শুয়েছে। আজকের এক্সাইটমেন্ট লেভেলটা একটু আলাদা, কারণ ফার্স্ট টাইম অ্যাটেম্প নিচ্ছি নেপালের জন্য। কান্নাম হয়ে ঢোকার চেষ্টা করব। তো উল্লেখ্য জিনিস কী কী, ফার্স্ট অফ অল বনসার কীভাবে বানায়, সেকেন্ড হচ্ছে বানাতে গিয়ে ডকুমেন্টস কী কী লাগে, থার্ড হচ্ছে খরচা কী কী হয়, ফোর্থ হচ্ছে যদি ঢুকে পড়ি, আমি যদি পারমিট পেয়ে যাই, সেক্ষেত্রে নেপালের ভেতরে এক্সপেন্স করার জন্য কারেন্সি কোথা থেকে এক্সচেঞ্জ করাবো, অ্যান্ড 5 একটু গিয়ে দেখবো পেট্রোলের দামটা কত। ওকে, লেটস গো। রাস্তায় এবার একটু সাইড করে দাঁড়িয়েছি, এবার দেখাই যাবো কি করে, বা আপনারা যদি যেতে চান তাহলে কিভাবে যাবেন। তো আমি এই মোমেন্টে রয়েছি ঘুম স্টেশনে, সেখান থেকে যাব হচ্ছে সুখিয়া পোখরি। এখান থেকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে মানেভঞ্জনের দিকে, আরেকটা রাস্তা ঢুকে যাচ্ছে এই পশুপতি নগরের দিকে। এই পশুপতি নগর থেকে আমরা আজকে এন্টার করব নেপাল, তারপর ওইখান থেকে আমরা যাব কান্যাম ভিউ পয়েন্ট। এইটা হচ্ছে মেন টার্গেট আমাদের। এইবার অল্টারনেট রুট হিসাবে যদি কেউ এনজেপি থেকে ডাইরেক্ট আসেন, এক তো হচ্ছে গিয়ে কার্শিয়াং হয়ে সোনাডা হয়ে মানে রোহিণী রোড ধরে এখান দিয়ে আসা যায়, আরেকটা হচ্ছে এখান থেকে মিরিক হয়ে আসা যায়। তো চয়েস আপনাদের। আমার অনেকগুলো আলাদা ব্লগ বানানো ছিল, সেই জন্য আমি এই রাস্তায় এসেছি, কিন্তু আপনারা এই মিরিকের রাস্তা দিয়েও আসতে পারেন, সিনিক ভিউটা অনেক বেটার। লেপচা জগৎ থেকে প্রায় 1 কিলোমিটার এগিয়ে এই জায়গাটা বেশি অ্যাস্থেটিক লাগছে। এখানে প্রচুর লোক আসে, বাদিকে দেখলাম অনেক খাওয়া দাওয়ারের দোকানও আছে। আমাদের নেক্সট স্টপ হচ্ছে সুখিয়া, যেখানে আমরা পেট্রোলটা প্রথমে ভরাবো। গাড়িতে পেট্রোল একদম কম, এই যে রিজার্ভ হিট করে গেছে অলরেডি, 15 কিলোমিটার অলরেডি রিজার্ভে চলেও গেছে। এখানে জাস্ট 600 টাকা তেল ভরাচ্ছি, ফুল ট্যাঙ্ক এখন করছি না। ট্যাঙ্ক যদিও কমপ্লিটলি এমটি, স্টিল 600 টাকারই ভরাচ্ছি,
কারণ যদি আমরা অ্যাক্সেস পাই তো ভেতরে গিয়ে ওই যে বললাম একটু পেট্রোলের দাম নিয়ে রিসার্চ করব আর তার সাথে একটু পেট্রোল ভরিয়ে নেব। এখান থেকে পশুপতি ফাটক হচ্ছে 5 কিলোমিটার, আর রাস্তাগুলো যেরকম টুইস্টিজ অ্যান্ড টার্ন সেরকম ঢাল, তো সামান্য একটু রেস মারতে হু করে দৌড়াচ্ছে। এখানে নিজেকে এই টার্নগুলোর সামনে একটু সংযত করতে হচ্ছে। हाँ हाँ, ये 3-4 दिन हो गए यहाँ पे आसपास घूम रहे थे, अभी जाएंगे बाई रोड। हाँ, তো এইখানে পৌঁছে গেছি। দিস ইজ পশুপতি ফাটক। এইখানে দেখতে পাচ্ছি বাঁ দিকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর ডান দিকে রয়েছে নেপাল পুলিশ। এইখান থেকে বললো এন্টার করতে হবে, এখানে ব্লু বুকটাকে শো করিয়ে নিতে হবে। চলুন এগোই। থ্যাংক ইউ ভাইয়া। लाइन देवो কীভাবে সেটাই তো বুঝতে পারছি না। भैया पे कोई लाइन लगता है कि ऐसे डायरेक्ट जा सकते हैं? वो कन्याम के लिए जाना है। हाँ हाँ, अच्छा अच्छा अच्छा। जाओ। अच्छा, ये परमिट वगैरह कहाँ पे करना पड़ेगा? हाँ, अच्छा, গাড়িটা ওইখানে বললে সামনে পার্ক করে দিতে। এখানে পার্ক করে একটু জিজ্ঞেস করে আসি। তো কাস্টমসের চেকপোস্ট এখানে দুটো রয়েছে, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এটা হচ্ছে নেপাল পুলিশ। প্রথমে ওখানে গিয়ে আরসি লাইসেন্স সমস্ত ডকুমেন্টস দেখালাম, তারপর এখানে দুটো জায়গাতেই এন্ট্রি হলো। ফাইনালি আমরা এইখান থেকে এবার এগোচ্ছি। তো অনেকে দেখছি এখানে কারেন্সি এক্সচেঞ্জও করছেন। আমাদের এখনো ওয়ানসারটা তৈরি হয়নি, আমাদের ডকুমেন্টস কয়েকটা আমাদের সব অরিজিনাল সাথে নেই, তাই জন্য একটু কনফার্ম করতে হবে যে আমরা আদৌ ঢুকতে পারবো কিনা। তো নেপালের দরজা তো দেখতে পাচ্ছি, তো এখান থেকে ঢুকেও যাবো এখন। অ্যাটলিস্ট নেপালের মাটিতে পাটা তো রাখতে পারছি। কি রাকেশ, নেপালের মাটিতে পাটা রেখে ওখানে দেখি যদি ওয়ানসার কনফার্ম হয়ে যায়, তারপরে আমরা কারেন্সি এক্সচেঞ্জ করিয়ে কন্টিনিউ করব। এক্সাইটিং মোমেন্ট। ওয়েলকাম টু নেপাল। সাইফারের নেপাল এন্ট্রি হয়ে গেছে, মানে এখনও ওয়ানসার পাইনি। এখান থেকে উপরে গিয়ে আমাদের ওয়ানসার বানাতে হবে। তা এই স্টেপটা পেরোতে পারবো কিনা আমি জানি না, চেষ্টা করে দেখি। আপাতত নেপালের গেটটা পেরিয়ে গেছি। So finally, it's confirmed that we are doing this trip to Nepal. কান্যাম যাচ্ছি আমরা। এটা হচ্ছে পারমিটটা। তো ইনলাইন পারমিট, যেটাকে এখানে বলা হয় ওয়ানসার, একদিনের পারমিট করেছি। এন্ট্রির জায়গা দেখুন লেখা রয়েছে পশুপতি নগর। এই গেট থেকে আমরা ঢুকছি। গেটে ঢোকার আগে যে প্রথমে দুটো অফিস দেখালাম, একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর একটা নেপাল পুলিশ, এইটাই কিন্তু মেন, মানে ওইখানে মেন এন্ট্রি হবে, সমস্ত কিছু প্রপারলি চেক হবে। আরসিটা চেক করবে, তার সাথে আপনার লাইসেন্স চেক করবে। মানে প্রথমে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপরে আবার কাউন্টারে যেতে হবে নেপাল পুলিশের। সেখানে একই জিনিসটা হবে, সমস্ত এন্ট্রি হবে, কজন যাচ্ছেন, কদিনের জন্য যাচ্ছেন, এন্ট্রিগুলো করার পরে তারপর আপনাদের নেপালের গেট থেকে পাঠিয়ে দেবে। ওই যে গেটটা, ওইখান থেকে নেপাল বর্ডার স্টার্ট হচ্ছে। আপনারা ভেতরে চলে এলেন এইখানটায়। এইখান থেকে রাস্তাটা যে উপরে চলে যাচ্ছে, ওইটা হচ্ছে অ্যাকচুয়াল ওনাদের অফিসটা। তো মেন বিল্ডিং এই আগে ওয়ানসারটা তৈরি হতো, বাট এখন দেখলাম সামনে পার্কিং করে তার পাশে একটা ছোট্ট কাউন্টার রয়েছে, সেখানটায় ওয়ানসারটা তৈরি হচ্ছে। একদিনের জন্য আমার খরচা পড়লো 150 টাকা। এবার বললি ডকুমেন্টস আমি কি কি দেখিয়েছি। ডকুমেন্টস হিসাবে সত্যি কথা বলতে আমার ডকুমেন্টস অ্যাকচুয়ালি হারিয়ে গেছিল, তাই জন্য আমি প্রথমে একটা জেনারেল ডায়েরি করেছি, আর বাকি যে সাপোর্ট ডকুমেন্টস গুলো সেগুলো আমি নিয়ে এসেছি। যেমন জেনারেল ডায়েরি যেটা করেছিলাম সেটা নিয়ে এসেছি। এই কপিটা আমি পেয়েছিলাম আমার চালান, এটা যখন বাইক কিনেছিলাম তখন এই কপিটা আমায় দেওয়া হয়েছিল। এটাতে নাম্বার মেনশন নেই। বাইক যখন কেনা হয়ে যায়, নাম্বার যখন পেয়ে যাই, তারপরে এই আরসিটা আমাদের দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে, আর তার সাথে লাইসেন্স। লাইসেন্স আমার হারিয়ে গেছে, তাই এটা আমি এম পরিবহন থেকে ডাউনলোড করে নিয়েছি। আমি প্রথমে রাকেশের লাইসেন্সটা দিতে গেছিলাম, রাকেশ বল আমার কাছে অরিজিনাল আছে, তো ওর লাইসেন্সটা নিয়ে দেখলাম কিছুটা এরম অবস্থা, মানে কনফিডেন্স হারিয়ে ফেলেছিলাম। ভাবলাম বাবা, ওর থেকে আমি নিজেরটাই দেখাই। তো এই সাপোর্ট ডকুমেন্টস গুলো আমি দেখিয়েছি, এতে কিন্তু আমার ওয়ানসার হয়ে গেছে। এই যে আপনাদের সামনে রয়েছে, এটা নিয়ে আমরা এখন চলেছি কান্নাম। ওয়ানসার বানানোর জন্য আমার চার্জেস লাগলো 150 টাকা। আমি একটা 500 টাকার নোট দিয়েছিলাম, ওনাকে তখন জিজ্ঞেস করছিলাম যে এখানে কারেন্সি এক্সচেঞ্জ কোথায় হয়। তো উনি আমায় দেখলাম ফেরত দিলেন, এদিকে হচ্ছে 300 টাকা, একটা 10 টাকার নোট, আর এই 50 টাকাটা কিন্তু উনি নেপালি কারেন্সিতে দিয়েছেন। আমি তখনও দেখিনি, আমি পুরো জিনিসটা নিয়ে যখন বেরিয়ে এলাম, বেরিয়ে এসে দেখছি আরে 50 টাকা তো নেপালি কারেন্সি, এটা তো ইন্ডিয়ান কারেন্সি নয়। যাই হোক, তাও এমন না যে উনি কম দিয়েছেন, উনি ওখানে কিন্তু 10 টাকা এক্সট্রা দিয়েছেন আমাকে।
এবার বলি এখানে কারেন্সি এক্সচেঞ্জের ব্যাপারটা। কারেন্সি এক্সচেঞ্জ করানোর জন্য বর্ডারের জাস্ট আগে অথবা বর্ডারের জাস্ট পরে অনেকগুলো দোকান আছে, যে কোনো দোকানে জিজ্ঞেস করলেই হবে, ওনারা কারেন্সি এক্সচেঞ্জ করে দেবে। অবভিয়াসলি অরিজিনাল এক্সচেঞ্জ রেটে আপনারা পাবেন না, একটু কম পাবেন, বাট গেটস দ্য ওয়ার্ক ডান। আমি একদিনের জন্য যাচ্ছি, তো বিশাল কোনো কারেন্সি এক্সচেঞ্জ করার ছিল না। আমি 500 টাকাকে এক্সচেঞ্জ করালাম, তো আমি 500 টাকার বদল পেলাম 750 টাকা। এটা হচ্ছে 500 টাকার নোট নেপালি কারেন্সিতে। এটা হচ্ছে 100 টাকার নোট, আর এটা হচ্ছে 50 টাকার নোট। তো টোটাল 750 এখানে, আর ওই কাউন্টার থেকে পেয়েছি 50 টাকা, তো টোটাল হয়ে গেল 800 টাকা। চলো কন্যাম পার্টি হোগা। এটাও বেশ একটা ভালো ফিলিং। রাকেশের ক্যামেরায় কিন্তু অলরেডি দুটো টাইম দেখাচ্ছে। এই দেখার একবার। একটা দেখাচ্ছে লোকাল টাইম, মানে নেপালের টাইম এখন 12টা 50, আর কলকাতার টাইম হচ্ছে 12টা 35। সো ফাইনালি ওয়েলকাম টু নেপাল। ওফ কি লাগছে! এই যে সব অ্যাড্রেস এখন নেপালের। ঢোকার পর থেকে এখানে 5টা দোকান দেখলাম, তার মধ্যে 3টে দোকান দেখলাম অ্যালকোহল। এই দোকানও রয়েছে, 4টে হয়ে গেল। সব দোকানেই মনে হয় রয়েছে। আর যদি জিওগ্রাফিক্যাল ডিফারেন্সটা না বলা হয় তাহলে কিন্তু কোনোভাবেই বোঝার উপায় নেই যে আমি হঠাৎ করে নেপালে ঢুকে গেছি। রাস্তাঘাট এক, বাড়িঘরগুলো এক, লোকজনের মুখও এক। যখন নর্থ বেঙ্গলে আসবেন খুব একটা ডিফারেন্সিয়েট করা যাবে না। এখান থেকে স্টার্ট হয়ে গেছে পশুপতি মার্কেট। এই যে দুদিকে দেখুন ঢালাও জিনিসপত্র, বেশিরভাগই শীতের জিনিসই দেখছি। কেনাকাটার আদর্শ জায়গা। আমার কয়েক মামি আছেন যারা শপিং করতে মারাত্মক ভালোবাসেন, এখানে ছেড়ে দিলে তো হয়ে গেল। ফাইনালি আমি নেপালের রাস্তায় নাকি বাইক চালাচ্ছি। হো উফ, বিভৎস ঢালাও রাস্তা, কিন্তু লাস্ট 3-4 মিনিট থেকে আসছি, মানে রাস্তাটা মারাত্মক ঢাল, এক নাগারে নিচের দিকে চলেছে। মানে এখন অব্দি রাস্তা ভালোই। কন্যামের ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 13 কিলোমিটার। জাস্ট পশুপতি নগর বাজারটা পেরিয়ে এলাম। ডাইরেকশন কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম, তো কয়েকজন দেখলাম হিন্দিটা বোঝেন কিন্তু বলে উঠতে পারেন না। আনএক্সপেক্টেড যে নেপাল আসলে সবকিছু নেপালিতে লেখা থাকবে, কিন্তু বেশিরভাগ জিনিস দেখুন, এই যে নমস্কার বলুন, সবকিছু সবই হিন্দিতে লেখা। তো এটা আমি জানি না এখানে নেপালে কি মানে হিন্দিটা চলটা প্রচুর আছে, নাকি ট্যুরিস্টদের জন্য এই জিনিসটা করা হয়। আপনারা জানলে জানাবেন, এই জিনিসটা আমার জানা নেই। নলেজ বলে শেয়ার করলে বাড়ে, তো টেস্ট করে দেখাই যাক। কন্যাম দেখাচ্ছে আর 11 কিলোমিটার, বাট লুক অ্যাট দিস, ওয়াও। আই ডোন্ট নো, জিজ্ঞেস করতে হবে, বাট বৌদ্ধ মূর্তিটা কি দারুণ লাগছে। এই রাস্তা হয়ে আমরা যাচ্ছিলাম এইদিকে, এন্ড যাওয়ার পথে প্রথম স্টপ হচ্ছে আমাদের বুদ্ধা পার্ক। দারুণ লাগছে এখান থেকে। এবার একটু উপরে যাব আমরা। আপনারা ভাবছেন গাড়িটা নিয়ে যখন ঢুকছি তখন আমিই বলছিলাম যে এটা কোন জায়গা, সাডেনলি এত জ্ঞানী কি করে হয়ে গেলাম। আরে বাবা, নাই জানতে পারি, লোকালাইটদের জিজ্ঞেস তো করা যায়। তো জিজ্ঞেস করে পুরো ব্যাপারটা জেনে নিয়েছি। এবার দেখুন ব্লগে কি সুন্দর ঝেড়ে দেবো। মেন পার্কিং স্পটটা কিন্তু এখানে, কিন্তু যেহেতু আমার কাছে লাগেজ রয়েছে প্রচুর, তো দাদাদের জিজ্ঞেস করলাম ওখানে যারা পার্কিং এ ছিলেন, ওনারা বললেন এইখানে পার্ক করতে। এইখানেই হচ্ছে উপরে যাওয়ার সিঁড়িটা, এখান দিয়ে উপরে গিয়ে এইখানে হচ্ছে বুদ্ধা পার্কটা। অ্যান্ড ওয়েলকাম টু বুদ্ধা পার্ক। পিছনে স্ট্যাচুটা আর এইদিকে টি গার্ডেনটা, ওফ অসাধারণ লাগছে পুরো কম্বিনেশনটা। শুধু তাই না, বাকি চারিদিকটা অসাধারণ সুন্দর। এমন একটা টাইমে এসছি, বৌদ্ধ মূর্তির ঠিক পিছন দিকে রোদটা রয়েছে, অসাধারণ লাগছে। আর এদিকে একটা হ্যাঙ্গিং ব্রিজ টাইপের, যেটা গিয়ে মিট করেছে পাশের চা বাগানটায়, দারুণ সুন্দর। ইচ্ছে তো করছে ওখানে গিয়ে ছবি তুলি, কিন্তু মনে দ্বন্দ্ব চলছে যে ছবিটা তুলবো নাকি তাড়াতাড়ি করে যাবো, যাতে সময়ের মধ্যে আজকে বেরোতে পারি। বিশ্বাস করুন, অনেকবার ভেবেছি যে কন্যাম অব্দি পুরো ট্রিপটা একটা ব্লগেই কভার করব, কিন্তু কন্যাম যাওয়ার পথে রাস্তাটা এতটা সুন্দর, চা বাগান অনেক দেখেছি কিন্তু এরম চা বাগান আমি দেখিনি, এতটাই সুন্দর।
তাই এটা আরেকটা নতুন ব্লগে কভার না করলে নয়। এই পর্বটা ওয়ানসার রিলেটেড ইনফরমেশন এবং বুদ্ধা পার্ক অবধি সীমিত থাক। আগামী পর্বে আসতে চলেছে কান্যাম ভিউ পয়েন্ট, আর একটা দারুণ জায়গা যেখানে আপনি খুব সস্তায় অনেকগুলো অ্যাডভেঞ্চার রাইড করতে পারবেন। স্টে টিউনড, এইভাবেই সাপোর্ট করবেন অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। পরের পর্বে দেখা হচ্ছে, বাই।